এই তলা ফুটা নৌকার মাঝিদের হাতে থাকলে দেশ, পথ হারাবে বাংলাদেশ। দয়া করে এই তলা ফুটা নৌকার মাঝিদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনারা পাড়া মহল্লায়, জেলা উপজেলায় গণপ্রতিরোধ গণবাহিনী গড়ে তুলুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাউন্সিলরদের সাথে মিটিং করছে ভোটারদেরকে কেন্দ্রে আনতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জিজ্ঞাসা করতে চাই, নির্বাচন কি মেট্রোপলিটন পুলিশ করছে? আপনার ভাই ব্রাদার কি পুলিশ প্রধানের ভাই তো শুনেছি সুনামগঞ্জ থেকে এমপি নির্বাচন করছে, আরো কারো ভাই মামু খালু এমপি নির্বাচন করছে কিনা? ঢাকায় কেউ আছে কিনা? জনগণ ভোট দেবে কি দেবে না, ভোট কেন্দ্রে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত নেবে জনগণ এবং ভোটাররা। আপনারা জোর জবরদস্তি করে ভয়ভীতি দেখিয়ে জনগণকে ভোট কেন্দ্রে আনতে এইখানে ষড়যন্ত্র করছেন, এইটা পুলিশের কাজ না। আমাদের সামনে রাস্তা একটাই, লক্ষ্য একটাই, এই 7 তারিখের নির্বাচনে যেন কেউ ভোট দিতে না যায় এবং যেখানে যেখানে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলে এই প্রশাসনের ভাগ বাটোয়ারার ভারতীয় নির্বাচনকে প্রতিহত করা। জনগণের সাথে গত 10 বছরে 2টো নির্বাচনে প্রতারণা করেছে, বেইমানি করেছে, মুনাফিকি করেছে। কাজী বেইমান, মুনাফিক, প্রতারকদের অধীনে এই দেশে জনগণ ভোট দিতে পারবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেই ব্যবস্থায় আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবিতে আওয়ামী লীগের কেন আপত্তি আমি জানি না, তবে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, এই দাবিতে আওয়ামী লীগের কোনো আপত্তি না থাকলেও আমাদের যে পার্শ্ববর্তী দেশ, আমরা যারা বলে থাকি সবসময় যাদের দাদাগিরি আমাদের উপরে চলে, তাদের ঘোরতর আপত্তি আছে। কারণ তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্য, আপনারা জানেন এখনো মানুষ খোলা আকাশের নিচে হাগে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নাই। এখনো একটা বড় সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, গরুর গোস্ত বহন করার কারণে পিটিয়ে মারে। শুধু মুসলমান না, দলিত সহ নিম্ন শ্রেণীর, তাদের ভাষায় নিম্ন শ্রেণীর তারা, তাদেরকে রাস্তায় পিটিয়ে মারে। আপনারা দেখেছেন এই সমস্ত চাঞ্চল্যকর ঘটনাগুলো ঘটছে, ভারতে ঘটছে। তো তারা চায় না আমরা ভারতের চেয়ে এগিয়ে যাই। যদি আমরা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের চেয়ে আমরা এগিয়ে যাই, তখন ভারতের মধ্যে একটা চাপ তৈরি হবে। কারণ আপনারা জানেন ভারতের যে 7 সিস্টার্স, তারা স্বাধীনতার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছে। তো বাংলাদেশ যদি এগিয়ে যায়, তাহলে ওই অঙ্গরাজ্যগুলো উদাহরণ দিয়ে বলবে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়ে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে গেছে, কাজে আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হবে। এই ভয়ে ভারত সবসময় বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্র হিসেবে আপনার সবসময় দেখতে চায়। দুঃখজনক যে আজকে আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত আজকে নতুন করে ষড়যন্ত্রের নীল নকশাকে বাংলাদেশের বিচার বিভাগ, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে নিয়ন্ত্রণে নিয়েছে। কথাগুলো আপনাদের কাছে মুখরোচক মনে হচ্ছে, চটকদার মনে হচ্ছে, বাস্তবতা এর চেয়ে ভয়ঙ্কর। চুয়াডাঙ্গাতে শুনেছেন না, বাংলাদেশে খায়, বাংলাদেশে থাকে, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখে, দাবি করে যে আমরা ভারতের প্রার্থী। তো বুঝতে পারছেন তাদের ব্যাকআপটা কোথায়। এবং আরো বাস্তবতা আছে, আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত আজকে বাংলাদেশের সমস্ত সেক্টরকে নিয়ন্ত্রণ করছে। এমনকি প্রণব মুখার্জির তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে তারা বলেছে কিভাবে কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনকে প্রভাবিত করে, ম্যানেজ করে
হাসিনার প্রণব কাকু কিভাবে শেখ হাসিনাকে 8 সালে ক্ষমতায় এনেছিল। শেখ হাসিনার সরকার বুঝতে পেরেছিল বাংলাদেশের সমস্ত সাংবিধানিক এবং জাতীয় সংকটে সামরিক বাহিনী এগিয়ে এসেছে। যদি এরশাদকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয় সামরিক শাসন হিসেবে, এরশাদ কিংবা জিয়াউর রহমান জোর জবরদস্তি করে ক্ষমতায় নেয় নাই, জাতীয় সংকটে তারা ক্ষমতা নিয়েছে। আজকে সামরিক বাহিনী যেন ক্ষমতা না নিতে পারে, শেখ হাসিনার সরকারের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, তাই তারা ক্ষমতা এসে প্রথম বছরেই বিডিআর বিদ্রোহের নামে সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদেরকে ওই দরবার হলে একত্রিত করে পরিকল্পিতভাবে হত্যা নির্লজ্জ করে সামরিক বাহিনীর মাজা ভেঙে দিয়েছিল। সামরিক বাহিনীকে বুঝতে হবে, পুলিশ বাহিনীকে বুঝতে হবে, ডিজিএফআই এনএসআইকে বুঝতে হবে। আপনারা অনেকে বলে যে কাকের মাংস খায় না। পুলিশের প্রধান কিংবা সেনাবাহিনী প্রধানের প্রতি পুলিশ সেনাবাহিনীর তো একটু সহানুভূতি থাকবে। বিএনপির আমলে এনএসআই ডিজিএফআই পরিচালক ছিলেন আব্দুর রহিম সাহেব। আপনারা দেখেছেন তারা জেলে পচে মরেছে। আজকে যে ডিজিএফআই গোয়েন্দাগিরি করে, এনএসআই গোয়েন্দাগিরি করে, তাদের কলিজায় ডর ভয় লাগে না? আগেকার ডিজিএফআই এনএসআই চিফ যদি জেলখানায় পচে মরতে পারে, তোমাদের পরিণতিও কিন্তু তাই হতে পারে। কাজী একটা দেশের ডিপ স্টেট বলতে যাদেরকে বুঝায়, এই যে গোয়েন্দা সংস্থা কিংবা প্রতিষ্ঠানগুলো, তাদেরকে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। আজকে যদি ডিজিএফআই এনএসআই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রীকে বলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বয়সের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনি আর বাঁচবেন কয়কাল, কিন্তু এই যে এই দেশের উপরে পশ্চিমা নিষেধাজ্ঞার অভিশাপ এনে দিচ্ছেন, এই দেশের 18 কোটি জনগণ ভুক্তভোগী হবে, আমার পরবর্তী পুলিশ সদস্যরা ভুক্তভোগী হবে, সামরিক বাহিনীর সদস্যরা ভুক্তভোগী হবে, দ্বিতীয় বাহিনীর লোকেরা ভুক্তভোগী হবে, এনএসআই লোকেরা ভুক্তভোগী হবে, আনসার ভুক্তভোগী হবে, গোটা দেশ ভুক্তভোগী হবে। দয়া করে ক্ষমতার লালসায় আপনি এই দেশের মানুষকে ভুক্তভোগী বানাবেন না। সেই কথা বলছে তারা, বলছে না, কারণ তারা মনে করছে প্রয়োজনে তারা আফ্রিকা অঞ্চলে গিয়ে বাস করবে। দেশ গোল্লায় যাক, দেশের মানুষ না খেয়ে মরুক, তাদের ক্ষমতা চাই। আজকে এইভাবে তারা জনগণের উপরে অন্যায় অবিচার চাপিয়ে দিয়ে জুলুম করে তারা আজকে ভারতীয় মদদে বাংলাদেশে একদলের শাসন কায়েম করার জন্য আজকে 7ই জানুয়ারি এই ভাগ বাটোয়ারা নির্বাচনের আয়োজন করেছে। আপনারা দেখেছেন এই ভাগ বাটোয়ারা নির্বাচনে নিজেরা কামড়া কামড়ি লেগে গেছে। একজনে বলছে পাগলের মার্কা নৌকা, আবার আরেক কর্মীরা জুতা মারছে নৌকার প্রার্থীদেরকে। এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর কিছু আছে? কাজেই সহজ ভাষায় বলতে গেলে আমাদের কথা পরিষ্কার, পুলিশ, র্যাব, আর্মি বাংলাদেশের জনগণের প্রতিষ্ঠান, তাদের বেতন হয় এই দেশের জনগণের কর ভ্যাট ট্যাক্সের টাকায়। এই বাহিনী কিংবা প্রতিষ্ঠানের সাথে জনগণের কোনো বিরোধ নাই। আমরা একটা কর্তৃত্ববাদী মাফিয়া লুটেরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি। আমরা একটি ভিনদেশী দাবিদার শক্তির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আন্দোলন করছি। আমরা সমস্ত বাহিনী প্রতিষ্ঠানের ভাই বোনদেরকে বলবো, আপনারা দেশ বাঁচাতে, নিজেরা বাঁচতে জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের নিশ্চয়ই ঐতিহাসিক সেই প্রেক্ষাপট মনে আছে, 90 সালে যখন জেনারেল এরশাদ বলেছিল রাস্তার গণ আন্দোলন দমন করার জন্য সামরিক বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছিল।
সামরিক বাহিনী স্পষ্টভাবেই বলে দিয়েছিল, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না। আজকের পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, প্রধান বিচারপতি সবাইকে বলবো, আপনারা অনেকে আওয়ামী লীগের দালালি চাটুকারিতা করেছেন অতীতে আমরা জানি। এখন অন্তত তওবা করে ভালো হন। আপনারা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রীকে বলেন, আপনার এক ব্যক্তির কারণে এক ব্যক্তিকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে আমরা ধ্বংস করতে পারি না। টের পাচ্ছেন না? বাংলাদেশের লবণ, পেঁয়াজ, অ্যাঙ্কর ডাল, যেটা কয় গরুর ডাল অনেকে, সেইটা পর্যন্ত বাইরে থেকে আনতে হয়। এই যে রেমিটেন্স কমে যাচ্ছে, বিদেশি নিষেধাজ্ঞা ইতিমধ্যেই ব্যবসা লালবাতি জ্বলে উঠেছে। সামনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। খাবেন কি? কিচ্ছু খেতে পারবেন না, বেঁচে থাকতে পারবেন না। ৭৪-এর দুর্ভিক্ষে গ্রামের ক্ষেতের আইলে কচুর মুখী, মানে কি বলবেন, কচুর শিকড় বাকড় নাকি মানুষ খালি সিদ্ধ করে পানি দিয়ে খেয়েছে। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে। এটা ঠিক, বাংলাদেশ একটা উৎপাদনকারী দেশ, কারণ বাংলাদেশের মতো দেশে দুর্ভিক্ষ হওয়া ডিফিকাল্ট। কিন্তু প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের লোকেরা যেভাবে লুটপাট করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, স্বৈরাচারী ভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে, তাতে এই দেশের সাথে বৈশ্বিক সম্পর্ক ছিন্ন হলে এই দেশের মানুষ তখন ভুক্তভোগী হবে।